আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা মল্লের প্রজাপিত ধর্মের একটা গুরুত্বপূর্ণ টপিকস, সেটা হচ্ছে তোমার শঙ্করায়ণ পাঠটা পড়বো। এই শঙ্করায়ণ থেকে প্রতি বছর বোর্ড এক্সাম বলো বা অ্যাডমিশন বলো, এখানে খুবই গুরুত্বপূর্ণ এটা। কারণ এখান থেকে প্রত্যেক বছরই তোমরা যদি বোর্ডের কোশ্চেনগুলো দেখো, প্রত্যেক বছরই এখান থেকে সিকিউ আসে, প্লাস সেম সিকিউটা আসেই। এবং এখান থেকে আসে যে শঙ্করায়ণের যে বন্ড, যে অ্যাঙ্গেলটা, বন্ধন কোণটা আসে, বা এই শঙ্করায়ণের উপর যে মুক্তজোড় ইলেকট্রনের প্রভাব, এগুলো আসে। আজকের এই ক্লাসে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং আজকের এই ক্লাসের পর থেকে আশা করি তোমাদের আর এই শঙ্করায়ণের পাঠটা বলে এটা আর কোনো প্রবলেম হবে না। তোমাদের কাজ হবে ক্লাসটা সুন্দর মতো এ টু জেড দেখবা। আচ্ছা দেখো, আমরা 9-10 একটা কিছু পড়ে আসছি, সেটা হচ্ছে বেসিক্যালি বন্ধন গঠিত হয়। 9-10-এ পড়ছো তোমরা দুই ধরনের, একটা আয়নিক বন্ধন পড়ছো আর একটা সমযোজী বন্ধন পড়ছো। আয়নিক বন্ধনটা সাধারণত আমরা কি ধাতু আর অধাতুর ধাতু আর অধাতু মৌলগুলোর মধ্যে আয়নিক বন্ধনটা কিন্তু গঠিত হয়। হ্যাঁ, আর আয়নিক বন্ধনটায় দেখো, ধাতু কারা, ধাতু হচ্ছে যারা ইলেকট্রন ত্যাগ করে, আর অধাতু কারা, যারা হচ্ছে ইলেকট্রনটা গ্রহণ করে। হ্যাঁ, তুমি যদি পর্যায় সারণীতে দেখো, তোমার হচ্ছে গ্রুপ 1 সাধারণত গ্রুপ 1 ধাতু, গ্রুপ 2 ধাতু, এরা তুমি গ্রুপ 1 থেকে গ্রুপ 12 পর্যন্ত সবাই কিন্তু তোমার হচ্ছে ধাতু হিসেবে কাজ করে, কারণ সবাই হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে। এর মধ্যে আবার কিছু অবস্থান্তর মৌল আছে এবং কিছু এস ব্লক, তারপরে পি ব্লক মৌল, এস ব্লক মৌল আছে। হ্যাঁ, অর্থাৎ ক্ষার ধাতু, মিথ্যার ধাতু, এগুলো আছে। যাই হোক, দেখো, আর সমযোজী যৌগ কারা, সমযোজী যৌগ সাধারণত অধাতু এবং অধাতুর মধ্যে হয়। অধাতু কারা, যারা হচ্ছে ইলেকট্রন গ্রহীতা হিসেবে কাজ করে, অর্থাৎ যারা ইলেকট্রন গ্রহণ করে কারা, যাদের হচ্ছে তুমি গ্রুপ 13, গ্রুপ 14 পর থেকে যারা আছে তারা হচ্ছে দেখবা ইলেকট্রন কিন্তু গ্রহীতা হিসেবে কাজ করে, এবং তারা কিন্তু সমযোজী বন্ধন গঠন করে। এবং শুধু এইটাও বলে রাখি, শুধু কিছু কিছু ধাতু আছে যারা আয়নিক মানে যারা ধাতু হওয়া সত্ত্বেও তারা কিন্তু সমযোজী বন্ধন গঠন করে। কারণ আমরা জানি সমযোজী যৌগ সাধারণত অধাতুর মধ্যে গঠিত হয়, কিন্তু কিছু একটা দুইটা বা ধাতু বলতে পারো, এগুলা কিন্তু আয়নিক বন্ধন, মানে এরা ধাতু, ইলেকট্রন ত্যাগ করে, বাট এরা সমযোজী বন্ধন গঠন করে। এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে দেখো, আমরা এই সমযোজী যৌগের যে শঙ্করায়ণটা আছে, এই শঙ্করায়ণে আজকে কি কি পড়বো। প্রথমত দেখো, আমাদের প্রথম যে যে জিনিসগুলো পড়বো, একটা হচ্ছে শঙ্করায়ণটা কি, এটা আমাদের প্রথম জানবো। শঙ্করায়ণ কি, এটা হচ্ছে প্রথম। 2 নম্বরটা হচ্ছে শঙ্করায়ণ বের করার নিয়ম। হ্যাঁ, কিভাবে আমরা শঙ্করায়ণটা বের করতে পারি। শঙ্করায়ণ বের করার নিয়ম, এটা বলবো, ঠিক আছে। বের করার নিয়ম, আর 3 নম্বর বলবো, 3 নম্বরটা হচ্ছে দেখো, শঙ্করায়ণ বের করার নিয়ম 3 নম্বর আকৃতি। হ্যাঁ, আকৃতি তোমার হচ্ছে 3 নম্বর যেটা আমরা শিখবো, সেটা হচ্ছে যৌগের আকৃতি নির্ণয়। যৌগটার, এই শঙ্করায়ণের ফলে যে যৌগের আকৃতি নির্ণয়। আর 4 নম্বরটা দেখো, যৌগের আকৃতির উপর মুক্তজোড় ইলেকট্রনের প্রভাব। হ্যাঁ, প্রভাব, আচ্ছা, ইলেকট্রনের প্রভাব। আর 5 নম্বরটা মুক্তজোড় ইলেকট্রনের প্রভাব। আচ্ছা, যৌগের কেন্দ্রীয় পরমাণুর, তোমার হচ্ছে যৌগের কেন্দ্রীয় পরমাণুর উপর, যৌগের আকৃতি এবং বন্ধন কোণের উপর, যৌগের ধরো, যৌগের হচ্ছে যৌগের আকৃতির উপর যৌগের আকৃতি ও বন্ধন কোণের উপর
কেন্দ্রীয় পরমাণুর প্রভাব। ঠিক আছে, এগুলো আজকে আমাদের হচ্ছে বিষয়, শিকার বিষয়। হ্যাঁ, আচ্ছা দেখো, তাহলে আমরা প্রথমটা আগে দেখবো যে সংকরায়নটা কি, সংকরায়ন বের করার নিয়ম, এগুলো আস্তে আস্তে দেখবো। প্রথমে তাহলে আমাদের প্রথম টপিকসটা হচ্ছে আজকে পড়ার বিষয় হচ্ছে এইগুলা। তাহলে সংকরায়নটা কি এটা আমরা একটু দেখি, প্রথম সব টপিকসটা। তাহলে দেখো সংকরায়নটা কি। দেখো আমি কিন্তু আগে একটা কথা বলছি, সমযোজী যৌগের ক্ষেত্রে কিন্তু তোমার সংকরায়নটা হবে। আয়নিক যৌগ কিছু কিছু এটা ব্যতিক্রম হলে একটা দুইটা বা দুইটা তিনটা মৌলের মধ্যে হয়। আয়নিক বলতে মানে ধাতুর মধ্যে, সমযোজী যৌগ সাধারণত অধাতু অধাতু মিলে হয়। তাহলে দেখো আমরা আগে সংজ্ঞাটা লিখি, কি বলে এখানে, বলে যে যৌগের যৌগ গঠনের সময়, ঠিক আছে, যৌগ গঠনের সময়, যৌগ গঠনের সময় বা বিক্রিয়াকালে, ঠিক আছে, বিক্রিয়াকালে যৌগ গঠনের সময় বা হচ্ছে বিক্রিয়াকালে, হ্যাঁ, তার পরমাণুর যৌগ গঠনের সময় বা বিক্রিয়াকালে পরমাণুর যোজ্যতা, যৌগ গঠনের সময় বা বিক্রিয়াকালে পরমাণুর যোজ্যতা পরমাণুর যোজ্যতা স্তরের ভিন্ন ভিন্ন শক্তির যে অরবিটালগুলো পরস্পরের সাথে, দেখো যৌগ গঠনের সময় বা বিক্রিয়াকালে পরমাণুর যোজ্যতা স্তরে ভিন্ন শক্তির অরবিটাল সমূহ সংমিশ্রণ হয়ে সমশক্তি সম্পন্ন সমসংখ্যক অরবিটাল সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে সংকরায়ন বলে। ঠিক আছে, তাহলে বিক্রিয়াকালে স্তরের ভিন্ন যোজ্যতা স্তরের ভিন্ন পরমাণু যোজ্যতা স্তরের ভিন্ন শক্তি গঠনের সময় বা বিক্রিয়াকালে পরমাণু যোজ্যতা স্তরের ভিন্ন শক্তির অরবিটাল সমূহ, হ্যাঁ, পরস্পরের সাথে সংমিশ্রণ হয়ে পরস্পরের সাথে সংমিশ্রণ হয়ে সমশক্তি সম্পন্ন সমসংখ্যক অরবিটাল সৃষ্টির প্রক্রিয়াকে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন বলে। ঠিক আছে, তোমরা এটা লেখো, আমি বিষয়টা বুঝে দিচ্ছি, সমস্যা নেই। তাহলে দেখো, যৌগ গঠনের সময় বা বিক্রিয়াকালে পরমাণুর যোজ্যতা স্তরের ভিন্ন শক্তির অরবিটাল সমূহ পরস্পরের সাথে সংমিশ্রণ হয়ে সমশক্তি সম্পন্ন সমসংখ্যক অরবিটাল সৃষ্টির প্রক্রিয়াকে সংকরায়ন বলে। হ্যাঁ, এখানে দুইটা জিনিস তোমাদের দেখতে হবে, যে যোজ্যতা স্তর একটা কথা বলছি, যোজ্যতা স্তরে, হ্যাঁ, আরেকটা হচ্ছে ভিন্ন শক্তি অরবিটাল। ঠিক আছে, পরস্পরের সাথে সংমিশ্রণ মানে মিশে যাবে, মিশে সমশক্তি সম্পন্ন সমসংখ্যক, এই কথাটা একটু মার্কেবল।
অরবিটাল তৈরির প্রক্রিয়া কি, মানে যত সংখ্যক অরবিটালটা সংকরায়নে অংশগ্রহণ করবে এটা মিশ্রিত তো হবে এবং তাদের শক্তিগুলোও সেম থাকবে, এবং যে কয়টা অরবিটাল এখানে মিশ্রিত হবে ওই কয়টাই তোমার কিন্তু সংকরায়ন বিশিষ্ট যে অরবিটাল তৈরি হবে বা সংকর অরবিটাল তৈরি হবে। আমি তোমাকে বিষয়টা আর একটু বোঝাচ্ছি। দেখো, ধরো এখানে একটা কথা বলছি আমি যোজ্যতায়, তাহলে দেখো সংকরায়নের জন্য অবশ্যই পরমাণুর যোজ্যতা স্তরে বা ভ্যালেন্স যে শেলটা, এই শেলের যে অরবিটালগুলো থাকবে এগুলো অবশ্যই অংশগ্রহণ করবে। এদের ভেতরের যে অরবিটাল বা ভেতরের যে শক্তি স্তর, এই শক্তি স্তরে যে অরবিটালগুলো থাকবে এগুলা কিন্তু অংশগ্রহণ করবে না। হ্যাঁ, আরেকটা কথা, এই যে অরবিটালগুলোর যে শক্তি থাকবে এই শক্তিটাগুলো কিন্তু প্রায় তোমার সমান হইতে হবে, একেবারে অনেক ডিস্টেন্স থাকলে হবে না। কারণ দেখা গেছে যোজ্যতা স্তরে যে অরবিটালগুলো থাকে এদের শক্তিটা খুব একটা ডিফারেন্স থাকে না, এই ডিফারেন্সটা খুব কাছাকাছি থাকতে হবে। হ্যাঁ, তাহলে দেখো তুমি যদি এখানে খেয়াল করো, যদি আমি একটা কার্বনের কথা বলি, কার্বনের ইলেকট্রন বিন্যাস যদি করি, তাহলে এখানে দেখো 1s স্কোয়ার 2s কত স্কোয়ার 2p x কত 1 2p কত y1, ঠিক আছে। এই দেখো কার্বনের এইটা হচ্ছে কার্বনের একটা র্যান্ডম ইলেকট্রন বিন্যাস। এটাকে যদি আমি একটু উত্তেজিত করি, উত্তেজিত যদি করি তাহলে দেখা গেছে 1s স্কোয়ার 2s কত 1 2p কত x1 2p কত, এখানে কিন্তু 2p ধরো z কিন্তু 0, 2p কত y1 2p কত z কিন্তু 1, অর্থাৎ উত্তেজিত করলে এখানে দেখো p অরবিটাল বা p যে তিনটা সমশক্তি সম্পূর্ণ অরবিটাল আছে তার মধ্যে কত জেটে কিন্তু আসলে কোনো ইলেকট্রন নেই, তাহলে একটা ইলেকট্রন সহজে কিন্তু এখানে যাইতে পারবে। তুমি যদি এখানে একটা কিছু খেয়াল করো, দেখো এই কার্বনের উত্তেজিত করলে এদের তোমার যোজ্যতা স্তরের অরবিটাল কোনগুলো আছে, অরবিটাল একটা এস আছে আর 3টা পি আছে। তাহলে এই যে ইলেকট্রনগুলো, এই যে অরবিটালগুলা যোজ্যতা স্তরের যে অরবিটালগুলা এস আর 3টা পি, এই অরবিটালগুলা তোমার পরস্পরের সাথে মিশ্রিত হবে, মানে পরস্পরের সাথে মিশে যাবে, মিশে গিয়ে যে কয়টা অরবিটাল এখানে মিশবে, ধরো এস একটা মিশলো আর 3টা পি মিললো, তাহলে 3টা সংকর অরবিটাল তৈরি হবে। এই যে প্রক্রিয়াটা এটাই আসলে হাইব্রিডাইজেশন বা সংকরায়ন বলে, ঠিক আছে। এখন এইটা আমরা র্যান্ডমলি আমরা এখানে তো বুঝলাম কোন একটা যৌগের কিভাবে এটা দ্রুত সময়ের মধ্যে সংকরায়নটা বের করা যায়, এটা আমরা শিখবো, ঠিক আছে। এখন আরেকটা কথা দেখো, এই যে এস এবং পি এদের যোজ্যতা স্তরে যে অরবিটালগুলো এদের শক্তিটা কিন্তু প্রায় সেম। এই যে শক্তি আমরা যে বের করি, তোমার হুন্ডে আহ্বান নীতি যে ছিল তোমরা 9-10 পড়ছো বা আছে, এর সংকরায়নের পরবর্তী মানে এর হচ্ছে আগের পার্টে কিন্তু ছিল, এই একটা অরবিটালের শক্তি নির্ণয় করা যায় n + l এর মান। তুমি যদি এখানে খেয়াল করো এদের শক্তিটা প্রায় সেম থাকবে, এদের শক্তিটা কিন্তু খুব একটা ডিফারেন্ট হবে না। হ্যাঁ, আচ্ছা দেখো, তাহলে এখন আমরা হচ্ছে দেখি সংকরায়নটা আসলে কিভাবে বের করা যায়। তোমাদের সংকরায়নটা একটু বোঝার জন্য আরেকটু আমি একটু সুন্দর তোমাদের উদাহরণ দিই আসলে কিভাবে সমশক্তি সম্পন্ন অরবিটাল তৈরি হবে। দেখো এখানে কিন্তু আরেকটা কথা বলি, তোমার এই যে সংমিশ্রণ হয়ে যে অরবিটালটা তৈরি হবে, সংমিশ্রণ হয়ে যে অরবিটালটা তৈরি হবে এই অরবিটালটা কিন্তু অবশ্যই সমশক্তি সম্পন্ন হবে, মানে প্রত্যেকটার শক্তিটা সেম হবে। তোমাকে আমি একটু উদাহরণ দিই। ধরো তোমরা 4 জন বন্ধু, হ্যাঁ 4 জন বন্ধুর একদিন ইচ্ছা হইলো তোমরা আলু ভর্তা খাওয়া। হ্যাঁ, এখন 4 জন বন্ধু বাজারে গেছো, 4 জন 4 ধরনের আলু নিয়ে আসছে। তাহলে বন্ধু হচ্ছে তোমরা 4 জন বাজারে গেছো, বাজারে গিয়ে 4 জন 4 ধরনের আলু নিয়ে আসছো। একজনের আলু ধরো এরকম গোল ছিল, আরেকজনের আলু ধরো অনেকটা মানে একটু বাঁকা টাইপের ছিল, এরকম ছিল। হ্যাঁ, আরেকজনের আলুটা ধরো মানে এইরকম ছিল, ধরো আরেকজনের আলুটা এরকম শেপড এরকম আকৃতির ছিল, আরেকজনের আলুটা কিছুটা পচা ছিল, ধরো মানে হালকা পচা টাইপের এইরকম ছিল। এখন আলু ভর্তা করার জন্য আমরা কি করব, আলু ভর্তা করার জন্য আমরা আলুগুলোকে আগে সিদ্ধ করে তারপর কি করব, মিক্সিং করব, মিশাবো। মিশানোর পরে 4 জন বন্ধু 4 জনে যেহেতু আলু ভর্তা খাবে তাহলে 4 জনের জন্য 4টা কিন্তু আলুর ওই যে কি বলে এটাকে গোল শেপড বানাবো, ঠিক আছে। তাহলে এইটাকে যখন আমি সিদ্ধ করে যখন এটা মেশাইলে প্রথমে এটা একটা বড় ভর্তা পাবো প্রথমে। ধরো এগুলোকে মিশানোর পরে দেখবে এক জায়গায় রাখলে এটা কিন্তু একটা মানে গোল শেপড হয়ে যায়। হ্যাঁ, বা মানে হচ্ছে তোমার হচ্ছে বড় একটা গোল্লার মতো তৈরি হবে। পরে এখন বন্ধু কয়জন, বন্ধু কিন্তু 4 জনই কিন্তু আলু খাবে। আলু খাওয়ার জন্য 4 জনের জন্য কি করতে হবে,
এই যে 4টা গোল বানাইতে হবে, এই বড়টাকে ভেঙে আমরা কি করব 4 জনের জন্য 4টা, এবং 4 জনের পরিমাণটা কিন্তু আসলে সেম থাকবে, যেহেতু 4 জন বন্ধু আলু ভর্তা খাবে। এখন দেখো তুমি একটা কিছু খেয়াল করো, দেখো আমরা যে প্রথমে যে আলু নিয়ে আসলাম, এগুলো হচ্ছে আলু, ধরো আলু, বিভিন্ন আকৃতির আলু। দেখো আমরা প্রথমে যে আলু নিয়ে আসলাম না, এই আলুগুলা দেখো এটা কিন্তু এই শেপটের ছিল, মানে এই গোল আকৃতির ছিল। ধরো এটা একটু পোস্টা আলু, এটার মধ্যে একবার এটা শুদ্ধ, হ্যাঁ, আর এটা কিন্তু ধরো একটা বিকৃতির, এই তিনটা কিন্তু বিকৃতির শিফট ছিল, তাই না? তাহলে প্রথমে এই 4টার আকৃতি কিন্তু ভিন্ন ভিন্ন ছিল, কিন্তু এদেরকে যখন সিদ্ধ করে আমি প্রসেসিং করে মিশাইলাম, মিশিয়ে গোল একটা কি বানাইলাম, একটা বৃত্তর মতো বানাইলাম, বা একটা এই মানে গোলকের মতো বানাইলাম। বানানোর পরে এটা থেকে 4 জনের জন্য 4টা বানাইলাম। দেখো এখানে যখন 4 ধরনের আলু নিয়ে আসলাম, তখন 4 জনের কিন্তু 4 রকম গুণ আছে, হ্যাঁ, কারণ এইটা একটু মানে একটু ধরো পচা টাইপের ছিল, আর এটা অন্যরকম ছিল, এটাও সেম ছিল। 4 ধরনের, তাহলে 4টা আলুর মধ্যে 4 ধরনের গুণাগুণ ছিল। এটাকে পরে মিক্সিং করছি, মিক্সিং করে কিন্তু যখন মিশাইছি, তখন দেখো এই 4টার গুণ কিন্তু এটার মধ্যে চলে আসছে। এবং করার পরে 4 জন যেহেতু আলু ভর্তা খাবে, তাহলে 4টা আমি বানাইছি, বানানোর ফলে দেখা গেছে 4 জনে কিন্তু সমান সংখ্যক করে আলু পাইছে, এবং আকৃতিটাও কিন্তু সেম। এটাই তুমি সংকরায়নের সাথে একটা মানে খুবই একটা এক্সাম্পল, সুন্দর এক্সাম্পল, তুমি এটা চিন্তা ভাবনা করতে পারো। তাহলে এখানে ধরো এটার আলুর পরিবর্তে তুমি এই অরবিটাল ভাবতে পারো, বিভিন্ন শেপটের অরবিটাল থাকবে। এই শেপটের অরবিটালগুলো যখন পরস্পরের সাথে মিশ্রিত হবে, মিশ্রিত হয়ে কিন্তু সমশক্তির, এদের কিন্তু প্রত্যেকের শক্তি সমান, কারণ এই 4টা আলু কিন্তু এদের সাথে মিশ্রিত হয়েছে, শক্তি এরা মিশ্রিত হয়ে কি সমসংখ্যক, কারণ এই 4টা থেকে 4টাই তৈরি হয়েছে। 4 জন বন্ধু আলু আনছিল, 4 জনই গিয়ে আলু ভর্তা খাবে। তাহলে সমসংখ্যক দেখো, এবং সমশক্তি সম্পন্ন কিন্তু রয়েছে, কারণ এইটার ভেতরে এই 4টার গুণাগুণই আছে, এটার ভিতরে 4টা আছে, এটার মধ্যেও 4টা আছে। এই অরবিটাল, এই যে আলু ভর্তাটা তৈরি হলো, এটা আলু ভর্তা প্রসেস বলে। আর ওইরকম সংকরায়নে যখন বিভিন্ন আকৃতির অরবিটালগুলো বা বিভিন্ন শক্তি সম্পন্ন অরবিটালগুলো যখন পরস্পরের সাথে মিশ্রিত হবে, মিশ্রিত হয়ে কিন্তু সমসংখ্যক যে কয়টা অরবিটাল মিশ্রিত হবে, ততগুলাই সংকর অরবিটাল তৈরি হবে, ঠিক আছে? এইটাকে আমরা কি বলি, সংকরায়ন বলি, হ্যাঁ। তাহলে দেখো, আশা করি সংকরায়ন এই বিষয়টা বুঝছো, সংকরায়নটা কি। এখন দেখো আমরা এই সংকরায়নটা বের করবো আসলে কিভাবে, এটা আমরা একটু দেখতে চাই। দেখো সংকরায়ন আসলে বের করা যায় অনেকভাবে, হ্যাঁ। তার আগে তোমাকে একটু দেখে নিই। ধরো আমরা যদি একটু অরবিটালের আকৃতিগুলো দেখি, এস অরবিটালটা হয় গোল আকৃতির, হ্যাঁ, এটা হচ্ছে এস অরবিটাল। তোমরা এগুলো পড়ছো গুণগত রসায়নে, পড়ে আসছো। আর পি অরবিটাল কিন্তু 3টা থাকে, এক্সিস বা সমশক্তি সম্পন্ন অরবিটাল 3টা থাকে। ধরো যদি এক্স অক্ষ বরাবর থাকে, এটাকে বলে এটাকে ডাবল ডাম্বেল বলে, হ্যাঁ। যদি পি এক্সিস বরাবর থাকে, এক্স অক্ষ বরাবর যদি থাকে এই অরবিটালটা, তখন এটাকে পি এক্স অরবিটাল বলবো আমরা, হ্যাঁ, অরবিটাল। আর যদি দেখো এটা যদি ওয়াই অক্ষ বরাবর থাকে, পির আসলে 3টা উপশক্তি সম্পূর্ণ অরবিটাল হয়, এটা হচ্ছে পি অরবিটাল। আচ্ছা, আর একটা হচ্ছে তোমাদের হচ্ছে জেডটা একটু এরকম শেপ থাকে, এই এটা হচ্ছে পি জেড অরবিটাল, ঠিক আছে? এরকম ডি আছে, ডির আবার 5টা সমশক্তি সম্পন্ন অরবিটাল আছে, কিন্তু ডির যে অরবিটালগুলো, এটা তোমাদের বই ওইরকম ভাবে ব্যাখ্যা নেই যে কোন অরবিটালটা যাবে, হ্যাঁ। আমরা জাস্ট যে কোনো একটা ধরে নেব যে ডিএক্স স্কোয়ার, মানে ডিএক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বা ডিজেড স্কোয়ার, এই দুটোর মধ্যে যে কোনোটা ডি অরবিটালে যায়, কারণ তোমাদের বই যে সংকরায়নটা আছে সর্বোচ্চ হচ্ছে D3 পর্যন্ত আছে, ঠিক আছে? এখন দেখো এটা কিন্তু এস, এটা পি, এটা পি ওয়াই পি জেড, এই 3টাকে একত্রে যদি আমি লিখি, দেখো এই যে আসলে শেপটা পি অরবিটালের শেপটা এরকম থাকে, এই যে পি এক্সিস বরাবর যে অরবিটাল থাকে হয়, এই যে এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, এটা হচ্ছে পি জেড, এটা হচ্ছে পি অরবিটাল, এটা অরবিটাল আর কি। এগুলো আমাদের লাগবে। দেখো সংকরায়নে এই এস পি ডি এগুলা কিন্তু অংশগ্রহণ করে সমশক্তি সম্পন্ন কিন্তু অরবিটাল তৈরি করবে, ঠিক আছে? তাহলে আশা করি দেখো এই জিনিসটা ক্লিয়ার। এখন দেখো
এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে, দেখো তোমার হচ্ছে ধরো যদি একটা এস একটা পি মিলিত হয়, যে কোনো একটা পি, তিনটার মধ্যে থেকে যে কোনো একটা, সেটা পি এক্স হতে পারে, পি ওয়াই হতে পারে, পি জেড হতে পারে, এটা মিলিত হয়, তাহলে যে শঙ্কর অরবিটালটা তৈরি করবে এটা কত, এসপি শঙ্কর অরবিটাল। আমরা সংজ্ঞার মধ্যে কি পড়ে আসছি, যতগুলা অরবিটাল মিশ্রিত হবে ততগুলা শঙ্কর অরবিটাল তৈরি হবে। এইটা কিন্তু শঙ্কর অরবিটাল, কারণ দেখো এইটা এস যে ছিল এটার পুরাটার মধ্যে এস এর চরিত্রই কিন্তু ছিল বা বৈশিষ্ট্য ছিল, পি যে ছিল পির মধ্যে পুরোটাই কিন্তু পির বৈশিষ্ট্য ছিল। যখন এসপি তৈরি হয়েছে, এই যে শঙ্কর অরবিটালটা ছিল, এই অরবিটালটা তৈরি হয়েছে এসপি, এই অরবিটালের মধ্যে কিছুটা এস এর বৈশিষ্ট্য আসছে, কিছুটা কিন্তু পির বৈশিষ্ট্য আসছে, তখন এটার নাম হচ্ছে শঙ্কর অরবিটাল। মানে যে আলু ভর্তার মধ্যে লাস্টে যে চার বন্ধু খাওয়ার জন্য যে আলুটা আমরা করলাম না, গোল্লা বানাইলাম না, গোল্লার মধ্যে কিন্তু চারটা আলুর বৈশিষ্ট্যই ছিল। তাহলে এইটা যে অরবিটালটা তৈরি হয়েছে এটা কিন্তু এসপি অরবিটাল, এটার মধ্যে এস এর বৈশিষ্ট্য আছে, কিছুটা পির বৈশিষ্ট্যও কিন্তু আছে, তাহলে এটাকে আমরা কি বলবো, শঙ্কর অরবিটাল। এখন কথা হচ্ছে এখানে আমরা সংজ্ঞার মধ্যে পড়ে আসছি যে কয়টা অরবিটাল মিশ্রিত হবে ওই কয়টা শঙ্কর অরবিটাল তৈরি হবে, এই যে সমশক্তি সম্পন্ন সমসংখ্যক। তাহলে এখানে দুইটা অরবিটাল যেহেতু মিলিত হয়েছে, তাহলে এখানে কি শঙ্কর অরবিটাল কয়টা তৈরি হবে, দুইটা অরবিটাল তৈরি হবে। দেখো, এবং এই যে শঙ্কর অরবিটালগুলো তৈরি হচ্ছে এদের শক্তিগুলা সেম, শক্তি সেম হওয়ার কারণে বা এদের দেখতেও কি একই রকম মনে হবে। আমাদের বইগুলাতে দেখবা এই শঙ্কর অরবিটালগুলোকে প্রকাশের জন্য তোমার এই যে শক্তিটা সেম, এই সেমগুলাকে বোঝানোর জন্য আমরা কি বলি আকৃতি, এবং এদের দেখতেও একই রকম, তখন এদেরকে আমরা বলি সাই ওয়ান সাই টু বলি। দেখো এগুলো তোমাদের লেখা আছে। আচ্ছা, আজকে বৃষ্টি হচ্ছে আজকে। এখন দেখো যদি একটা এস এবং দুইটা পি মিলিত হয়, দুইটা পি যদি মিলিত হয় তখন আমরা এটাকে কি বলবো, sp2 হবে, ঠিক আছে, sp2। তাহলে এখানে কয়টা ছিল, তিনটা কিন্তু মিলিত হয়েছে, তাহলে এখানেও sp2, এটাও কি sp2। তাহলে এদের দেখতে একই রকম শেপটের হবে এবং এদের শক্তিটাও কি সেম থাকবে। তাহলে সাই ওয়ান সাই টু সাই কত 3, ঠিক আছে, এইরকম। হ্যাঁ, এই প্রত্যেকটার আকৃতি সেম রকম, ওয়ান বলতে এটা বুঝাইছি, টু বলতে এটা, থ্রি বলতে সেমগুলো দেখতে সেম। যদি আমি বলি এস, ধরো একটা এস আর পির অরবিটাল তিনটা থাকতে পারে, ধরো এই যে পি আছে, তাহলে এখান থেকে যেটা সৃষ্টি হবে সেটা হচ্ছে, দেখো একটা এস আর তিনটা পি, তাহলে এস পি কত কিউব, এরকম অরবিটাল তৈরি হবে কয়টা, তোমাদের যে কটা অরবিটাল তৈরি হচ্ছে, যে কটা অরবিটাল মিশ্রিত হয়েছে, চারটা না, তাহলে চারটা তৈরি হবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের এসপি। যদি ধরো একটা এস থাকে, তিনটা পি থাকে, হ্যাঁ, তিনটা পি আর একটা যদি ডি থাকে, এই পাঁচটা ডির মধ্যে যে কোনো একটা ডি, এটা তোমাদের বই এরকম উল্লেখ নাই, যে কোনো একটা ডি তোমাদের এটা যুক্ত হইলো, তাহলে কি এস একটা, তিনটা পি, একটা ডি, তখন তার শঙ্কর অরবিটাল হবে sp কিউব ডি। হ্যাঁ, আর এখানে sp কিউব ডি কয়টা দিছি, পাঁচটা, sp কিউব ডি, sp কিউব কত ডি, দেখো চারটা, এই হচ্ছে পাঁচটা। আচ্ছা, আর যদি ধরো একটা এস, তিনটা পি আর হচ্ছে দুইটা ডি, ডি প্লাস ডি, তখন যে অরবিটালটা তৈরি হবে সেটা হচ্ছে একটা এস তিনটা পি দুইটা ডি, এরকম শঙ্কর অরবিটাল কয়টা তৈরি হবে, ছয়টা তৈরি হবে, ছয়টা। কয়টা দিলাম, চারটা, 2 4 5, আরেকটা। আচ্ছা, যদি দেখো একটা এস, মানে যদি একটা এস এবং তিনটা পি এবং ধরো তিনটা ডি যদি পরস্পরের সাথে মিশ্রিত হয়ে, তাহলে দেখো একটা এস, তিনটা পি, তিনটা ডি, তাহলে এস পি কিউব ডি কিউব অরবিটাল তৈরি হবে, এস পি কিউব ডি কিউব। হ্যাঁ, এরকম শঙ্কর অরবিটাল তৈরি হবে তোমার ছয়টা,
এসপি কিউ ডি কিউ, দুইটা চারটা পাঁচটা এসপি কিউ ডি কিউ। ঠিক আছে, আচ্ছা দেখো, এখন আমরা একটু দেখবো যে আসলে এস, একটা এস এবং একটা পি মিলিত এই শঙ্কর অরবিটালের আকৃতিটা আসলে কিরকম হয়, এই এসপির আকৃতি কিরকম হয়, এসপি স্কোয়ার আকৃতি কিরকম হবে, এসপি কিউবের আকৃতি কিরকম হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা আরেকটা কিছু আমরা এখান থেকে দেখে নেব, সেটা হচ্ছে এই যে এসপি যে সংকরণটা তৈরি হইলো, এসপি সংকরণে এস এর আসলে চরিত্রটা কতটুকু, পির চরিত্র কতটুকু। তারপরে দেখো এখানে এসপি স্কোয়ার তৈরি হলো না, এসপি স্কোয়ারের মধ্যে এই যে এসপি যে সংকরণটা তৈরি হলো তার মধ্যে পির চরিত্র কত পার্সেন্ট, এস এর চরিত্র কত পার্সেন্ট, হ্যাঁ, আবার এই যে কিউবের মধ্যে যে পির চরিত্র কত পার্সেন্ট, এস এর চরিত্র কত পার্সেন্ট। ঠিক আছে, এটা আমরা একটু দেখবো। আচ্ছা তাহলে এখানে দেখো আমি তোমাদের 2-3টা দেখে দিই, বাকিগুলো তোমরা নিজেরাই পারবা। তাহলে এখানে হেডিংটা দাও, হেডিংটা হচ্ছে শঙ্কর অরবিটালে অরবিটালের শঙ্কর অরবিটালের শতকরার পরিমাণ বা অরবিটালের চরিত্র। আচ্ছা এটা ধরো আমি লেখাই, কিভাবে তোমাকে দেখাই। ধরো এটা শঙ্কর অরবিটাল আমরা এখানে দেব। অরবিটাল দেব, হ্যাঁ, শঙ্কর অরবিটাল এইদিকে দিব, আর এখানে পার্সেন্টেজ অফ এস অরবিটাল। ঠিক আছে, পার্সেন্টেজ অফ পি অরবিটাল। ঠিক আছে, আর এখানে আমরা যদি দেখি পার্সেন্টেজ অফ ডি অরবিটাল, যে কতটুকু ডি অরবিটালের চরিত্র আছে, কতটুকু এস অরবিটালের চরিত্র আছে। ধরো সংকরণটা আমি ধরলাম এসপি। দেখো এদের পার্সেন্টেজ বের করাটা একেবারে সহজ, আমি কার্ডটা বের করি এস, তাহলে নিচে থাকবে সবসময় মোট অরবিটাল, মানে সংকরণে কয়টা অরবিটাল অংশগ্রহণ করছে, 2টা। আর তুমি কার চরিত্র বের করতে চাচ্ছ, এস কতটুকু আছে, তাহলে এস এই অরবিটালে কয়টা আছে, একটা, ইন্টু হচ্ছে 100%। হিসাব করে দেখো 50% হয়ে যাবে। তাহলে এইটা যদি এস অরবিটালের মধ্যে এসটা যদি 50% হয়, তাহলে পিটাও 50% আসবে। এটা হিসাব করে আসলে বলা যায় এস টু 100, তাহলে এটাও কত 50% আছে। ডি কি এখানে আছে, ডি নাই, তাহলে এটা কি 0%, এটা কোনো পার্সেন্টেজ নেই। তাহলে দেখো এখন যদি আমি sp2 কথা বলি, sp2 এর মধ্যে দেখো মোট অরবিটাল অংশগ্রহণ করছে কয়টা, 3টা, এই যে নিচে 3 দিলাম। আর এস আছে কয়টা, এই অরবিটালে একটা, ইনটু হচ্ছে 100%। তাহলে টোটাল তুমি হিসাব করে দেখবা, ক্যালকুলেটরটা করে রাখো। দেখো তুমি এখানে হিসাব করে দেখবা হচ্ছে 1/3 + 100, তুমি পাইতেছো 33%। হ্যাঁ, এখানে হিসাব করে তুমি দেখবা 33.33
33%। তাহলে এটা যদি 33.33% হয়, এটা কত হবে? 100 বিয়োগ এটা এইভাবে বের করা যায়। টোটাল পার্সেন্ট তো 100। আমাদের এসটা যদি 33.33% না আসে, তাহলে পিটা কত? 100 বিয়োগ 33.33% দাও, এইভাবে বের করা যায়। দেখো মোট অরবিটাল অংশগ্রহণ করছে 3টা, তার মধ্যে পি আছে কয়টা? 2টা, ইন্টু কত? 100%। হিসাব করে তুমি দেখবা 66.66% আসছে। ডি কি আছে? অরবিটালে কি ডি আছে? টি নাই, তাহলে কি এটা 0। এখন ধরো কয়েকটা দেখাইলাম। ধরো এসপি কত? 3 মধ্যে তুমি যদি খেয়াল করো, দেখো মোট অরবিটাল অংশগ্রহণ করছে 4টা, এস আছে 1টা, ইন্টু কত? 100%। এই অঙ্কগুলো তোমরা করছো, এই অঙ্কগুলো আসলে 19ও করছো। দেখো তাহলে 1 ভাগ কত? 4, ইন্টু কত? 100, তার মানে 25% করে আসে। হ্যাঁ, তাহলে এস অরবিটাল আছে 25%। তাহলে বলো তো পি অরবিটাল কত? তাহলে মোট অংশগ্রহণ করছে হচ্ছে 4টা, তার মধ্যে এস যদি 25% থাকে, তাহলে পি আছে 75%। এটা হিসাব ছাড়াও বের করা যায়। তাহলে পি কিন্তু থাকবে 75%। ঠিক আছে, ডি কে আছে? নাই। বা এইভাবে তুমি এইভাবে বের করতে পারো। উপরে হবে 3, নিচে হবে 4, ইন্টু 100 দিলেও হয়ে যাবে। আরেকটা দেখো, ডির একটা দেখাই লাস্ট। দেখো এসপি কত? কিউব। ধরো ডি দেখাইলাম। দেখো মোট অরবিটাল কয়টা এখানে? মোট অরবিটাল 4টা, একটা কত? 5টা। দেখো এই যে মোট 5টা। কার চরিত্র বের করতে চাচ্ছে? এস তাহলে 1টা। ঠিক আছে, ইন্টু কত দিবা? 100% দিবা। তাহলে হচ্ছে এস এর কত পার্সেন্টেজ আছে এটা কিন্তু বের করতে তুমি পারবা। 1 ভাগ হচ্ছে 5 ইন্টু 100, তাহলে কত? 20%। তাহলে এইটা আছে, এস অরবিটালটা আসে 20%। দেখো এই পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে কিন্তু আসলে আমাদের এই যে বন্ধন দৈর্ঘ্যটা কিন্তু নির্ভর করে। এসটা কি আকৃতি? দেখো 20% আছে। দেখো এটার মধ্যে যদি খেয়াল করি, এসটা কত পার্সেন্ট থাকবে? 20%। তাহলে পিটা কিন্তু 75%। পির যে শেপটা হবে, পিটা কিন্তু বড় হবে, আর এসটা কিন্তু একটু ছোট থাকবে। দেখবেন যে লোভগুলা পাবো, এই লোভগুলা কিন্তু পিটা বড়, আর এসেরটা কিন্তু ছোট। যেমন এটা আমাদের এসটা কত? 20% আছে। যদি পি হিসেব করি, পিটা দেখো পি আছে কয়টা? মোট অরবিটাল আছে 5টা, তার মধ্যে পি আছে হচ্ছে 3টা, ইন্টু কত? 100% ইকুয়াল। তাহলে তুমি দেখবা এখানে তো পাবা 60% পাবা, নাকি? এই 60% পাবা। আর হচ্ছে যদি আমরা ডি হিসাব করি, ডি আছে কয়টা? 1টা আছে না? 1টা। তাহলে তুমি এইভাবে হিসাব করতে পারো। তাহলে দেখো এখানে কিন্তু 80% হয়ে গেছে, তাহলে ডি পাবা 20%। এইভাবে। আর লাস্ট একটা যদি দেখে দিই তোমাকে, এগুলো পারবা। সেম ধরো এসপি কিউব, তোমার ডি স্কোয়ার বা এসপি কিউব, ডি কিউব, এগুলোও কিন্তু পারবা। সেমই আসলে এক্সাম্পলটা। হ্যাঁ, তাহলে এটা কিন্তু আমরা বুঝলাম যে শঙ্কর অরবিটালের মধ্যে এস এর চরিত্র কত পার্সেন্ট থাকে, পির চরিত্র কত পার্সেন্ট থাকে, টির চরিত্র কত পার্সেন্ট থাকে। ঠিক আছে, এখন দেখো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে শঙ্কর অরবিটালের আসলে যেমন এস 25, যেমন এসপির মধ্যে এস 25% আর পিটা 25% ছিল, সে আসলে যে আকৃতিটা, শেপটা তৈরি হয়, এটা আসলে দেখতে কীরকম হবে। হ্যাঁ, আবার এসপি স্কোয়ারের আকৃতি কীরকম হবে। হ্যাঁ, এগুলো আমরা একটু দেখি। তাহলে দেখো আমরা শুরু করি। দেখো দেখো ধরো আমরা এসপি অরবিটালের কথা চিন্তা ভাবনা করি। এসপি শঙ্কর অরবিটালের কথা চিন্তা ভাবনা, দেখো এখানে একটা এস ছিল। এস হচ্ছে সাধারণত ডাম্বেল, গোল ডাম্বেল না, সরি গোলাকৃতি এস অরবিটাল প্লাস এই পি। এখন বলতে পারো কোনটা পি? দেখো এই 3টা সমশক্তি সম্পন্ন অরবিটাল থাকে না, এদেরকে বলে ডিজারেন্ট অবস্থা বলে, বা সমশক্তি সম্পন্ন অরবিটাল। এটা তোমরা জটিল যোগের মধ্যে পড়ছো, দুইটা কথা অনেকখানে পড়ছিলাম, নন ডিজারেন্ট আর একটা হচ্ছে ডিজারেন্ট অরবিটাল। ডিজারেন্ট অরবিটাল হচ্ছে যেমন সমশক্তি সম্পন্ন অরবিটাল, যেমন পি 3টা আছে, পি এক্স, পি ওয়াই, পি জেড। এই পির যে কোনো 3টার থেকে 3টা আছে না, যে কোনো একটা আর কি যাবে, যে কোনোটা যাইতে পারে। ধরো আমি যে কোনো একটা র্যান্ডম নিয়ে নিলাম। এটা তোমরা হচ্ছে চোখের উপর ডিপেন্ড করে যে কোনটা যাবে, ইলেকট্রন বিন্যাস থেকে পাওয়া যায়। এই পির আকৃতি, এটা হচ্ছে ডাবল ডাম্বেল। দেখো ডাম্বেল এখানে কয়টা আছে? 2টা।
এই ডাম্বেলটা দুইটা, এটাকে বলে পিটাকে বলে ডাবল ডাম্বেল আর কি, দুইটা ডাম্বেল। এটা হচ্ছে পি অরবিটাল, পি অরবিটাল। এটা যখন মিশ্রিত হবে, মানে দেখো এইটা এটার সাথে মিশ্রিত যে কোনো একটা সাইডে মিশবে। এটা তো এই ওটা তো আর দুইটা সাইডে, অর্থাৎ এই গোল এস অরবিটালটা তো আর দুইটা সাইডে যাইতে পারবে না। তাহলে ধরো এই যে এটার মধ্যে ধরো যে কোনো এক সাইড, এই সাইডে গোলটা এসে মিশলো, মিশে যে অরবিটালটা পাবো, দেখো এটা নেক্সট চিত্রে আমি দেখাই। এটার যে অরবিটালটা পাবো, দেখো এই সাইডটা কিন্তু দুইটা অরবিটাল মিশ্রিত হয়েছে। তাহলে আগে এই ডাম্বেলের কিন্তু একটা দৈর্ঘ্য ছিল, তাই না, একটা দ্রুত, এখন এটার মধ্যে এস কিন্তু আসছে, এসে যে আমি অরবিটালটা পাচ্ছি, তাহলে এইটা আমার কিন্তু কোনো পরিবর্তন হবে না, বাট এটা কিন্তু আকৃতিতে একটু বড় হয়ে যাবে। তখন যদি আমার একটা লোক কি একটু বড় থাকবে আর একটা লোক একটু ছোট থাকবে। এইটা হচ্ছে ধরো এস অরবিটালের একটা, ধরো এস অরবিটালে ধরো আকৃতি বলতে পারো, বা শঙ্কর অরবিটাল বলতে পারো। এটাকে আমরা কি বলবো, শঙ্কর অরবিটাল। দেখো এখানে অরবিটাল, এখানে তোমার মিশ্রিত হয়েছে এস প্লাস কত পি অরবিটালটা, আর এটা কিন্তু কোনো পরিবর্তন হয়নি। পির যে দুইটা লোক থাকে তার একটা লোকের কিন্তু কোনো পরিবর্তন হয়নি, যার কারণে এটা আকৃতি একটু বড় হয়েছে আর এটার আকৃতি ছোটই কিন্তু রয়ে গেছে। তাহলে দুইটা লোক কিন্তু পাইলাম। একটা হচ্ছে এগুলোকে লোক বলে, আচ্ছা আরেকটা কথা, এগুলোকে লোক বলে, যার কারণে এটার নাম হচ্ছে ডাবল ডাম্বেল বলে বা লোক বলে, দুইটা লোক। তাহলে একটা লোক হচ্ছে ছোট লোক পাইলাম আর একটা কিন্তু বড় লোক পাইলাম, ঠিক আছে। তাহলে তোমরা বলো তো দেখি, যদি আমি এসপি স্কোয়ারের কথা বলি, তাহলে দুইটা পি মিলিত হবে, তাহলে এটার লোকটা কি আসবে দেখো, অর্থাৎ এখানে কিন্তু পি থাকবে দুইটা আর এস থাকবে একটা, তাহলে এই লোকটা কিন্তু আরো বড় আসবে। তখন আমি তোমাকে যদি বলি এই যে এটার তুলনায় এই লোকটা আরো বড়, ঠিক আছে, কারণ এখানে দুইটা পি একটা এস মিলিত হয়ে লোকটা কিন্তু আরো বড় হবে। যদি আমি বলি এসপি কিউব, এটার লোক আর একটু বড় আসবে, এই যে এটা কিন্তু এসপি কিউবের লোক আসবে, মানে এখানে তিনটা পি আর একটা এস, তাহলে লোক কিন্তু আরো আকৃতিতে বড় হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা দেখো এখন শঙ্করায়ন, আশা করি দেখো এটা ক্লিয়ার হয়েছে। এসপি এখানে কারণ কি, দেখো এখানে দুইটা পি আর একটা এস, তাহলে এটা একটা এস তো একটা যে কোনো একটার সাথে মিশবে, দুইটা পি আসছে না, ধরো পি এক্স পি ওয়াই আসলো, তাহলে এই পির যখন দুইটা মিলিত হবে তখন এর বাম সাইডটা কিন্তু ধরো যে কোনো এক সাইড, এদের কি পির আকৃতিটা, পির দৈর্ঘ্যটা বেশি থাকবে, বেশি থাকার কারণে দৈর্ঘ্যটা বেশি হবে, এর সাথে আবার এসটা মিলিত হবে, তাহলে একটা সাইডে তোমার কি লোকটা বড় হবে আর একটা সাইডে লোক কিন্তু ছোট থাকবে, কারণ এই সাইডে তো আসলে এস অরবিটাল তো যায় নাই, তাই না। আচ্ছা এখন দেখো আমরা এখন এই শঙ্কর অরবিটাল বের করার একটা সুন্দর সূত্র আছে। দেখো শঙ্কর অরবিটাল বের করা যায় অনেকগুলো উপায় আছে, তার মধ্যে কমন যে জেনারেল একটা ফর্মুলা তোমাদের বইয়ে আছে, দেখবা হাজারিপারের বইয়ে আছে, সেটা হচ্ছে হাইব্রিড অরবিটাল সংখ্যাটা বের করা। এটা হচ্ছে এক্স দ্বারা সূত্র, এক্স ইকুয়াল হাফ। হ্যাঁ, সূত্রটা আগে লেখো, বুঝিয়ে দেবো কোনটা কি, ভি প্লাস এম মাইনাস সি প্লাস কত এ, এটা হচ্ছে সূত্র। এখানে এটা কি, এ হচ্ছে অ্যানায়নের সংখ্যা বা অ্যানায়নের চার্জ সংখ্যা না, সরি চার্জ। সিটা হচ্ছে ক্যাটায়নের চার্জ, আর এম হচ্ছে একযোজী পরমাণুর, তোমরা এখানে হেডিংটা একটু দিয়ে দাও, সেটা হচ্ছে যৌগের সংখ্যায়ন বের করার নিয়ম। যৌগের সংকরায়ন বের করার নিয়ম, এটা হেডিংটা একটু দিয়ে দাও। আচ্ছা জেনেছিলাম একযোজী পরমাণুর সংখ্যা, ঠিক আছে, যেমন একযোজী পরমাণু কি কি হইতে পারে, হাইড্রোজেন হইতে পারে, ফ্লোরিন হইতে পারে,
ক্লোরিন হইতে পারে, ব্রোমিন হইতে পারে, হ্যাঁ, আয়োডিনও হইতে পারে, হ্যাঁ আয়োডিন হইতে পারে। এগুলো একযোজি পরমাণু, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যে কোটা আসতে পারে। আর এই যে এটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরের মোট ইলেকট্রন সংখ্যা। ইলেকট্রন সংখ্যা, ঠিক আছে। আর এটার পরিচয়টা আমি বলে দিই, এটাকে বলে শঙ্কর অরবিটাল সংখ্যা, ঠিক আছে। এটাকে আমরা বলবো হচ্ছে শঙ্কর অরবিটাল সংখ্যা, বা এটাকে আমি এইভাবেও বলি যে কোনো একটা যৌগ বা কেন্দ্রীয় পরমাণু আসলে কয়জনের সাথে সমযোজী বন্ধন গঠন করবে তার সংখ্যা। এটাকে আমি আরেকটা নামে বলি, যদি এটার অরিজিনাল নাম হচ্ছে মানে অরবিটাল পরিচয় হচ্ছে শঙ্কর অরবিটাল সংখ্যা, বা এটাকে বলতে পারো কেন্দ্রীয় পরমাণু কয়জনের সাথে সমযোজী বন্ধনটা গঠন করবে তার সংখ্যা, ঠিক আছে। মানে কেন্দ্রীয় পরমাণু কয়জনে সমযোজী বন্ধন গঠন করবে তার সংখ্যাটা আমরা এটা বুঝবো, বা কয়জনের সাথে আসলে বন্ধন গঠন করতে পারবে, বসতে দেওয়ার সংখ্যা, হ্যাঁ বস্তু দেওয়ার সংখ্যাটাও বলবো, ঠিক আছে। এটাকে এইভাবে লেখা যাও, বসার এটা আর কি কোনো বই লেখা নাই, তো আমি এইভাবে জিনিসটাকে মনে রাখি, বসার জায়গা আছে। এটা আর কি ধরো জাস্ট বোঝার একটা টেকনিক, হ্যাঁ তোমাকে আমি বুঝাবো কিভাবে লন পেয়ারটা বের করতে হয় এটার মাধ্যমে। হ্যাঁ এটা হচ্ছে বসার জায়গা আছে, এক্স দ্বারা আমরা বুঝবো কেন্দ্রীয় পরমাণুর কয়জনে আসলে সাথে বন্ড করতে পারবে তার জায়গার সংখ্যাটা এক্স দ্বারা বোঝানো যায়, ঠিক আছে। দেখো ওঠানো হয়েছে আশা করি। দেখো আমরা একটু নেক্সটে যাই। এখন যদি দেখো যদি এক্স এর মানটা 2 হয়, বললাম যদি ধরো এক্স এর মানটা 2 হয়, এক্স যদি 2 হয় তাহলে আমাদের যে শঙ্কর অরবিটালটা যে থাকবে এক্স 2 হলে সেটা sp সংকরণ হবে। ঠিক আছে, তাহলে এক্স 2 মানে একটা এস একটা পি। যদি এক্স 3 হয় তাহলে কত, এস একটাই থাকবে, পি কয়টা হবে, 2টা, এটা সংকরণ হবে। যদি এক্স 4 হয় তাহলে একটা এস কয়টা পি, 3টা পি, একটা এস 3টা পি। যদি এক্স 5 হয় তাহলে একটা এস 3টা পি, পি তো 3টাই হইতে পারে সর্বোচ্চ, ডি আসবে তখন। যদি এক্স ইকুয়াল ধরো 6 হয় তাহলে একটা এস 3টা পি, ডি থাকবে 2টা। এক্স ইকুয়াল ধরো 7 হলো তাহলে একটা এস, হ্যাঁ 3টা পি, কয়টা হলো 4টা, আর বাকি নেব 3টা পি থেকে, 3টা ডি থেকে। এক্স যদি 7 হয় তাহলে একটা এস 3টা পি, একটা এস থাকবে, 3টা পি থাকবে, আর 3টা ডি থাকবে। তাহলে এক্স যদি 2টা হয়, মনে রাখা একবার ইজি, মুখস্থর বিষয় না এখানে। এক্স একটা এস, তাহলে এস সর্বদা একটাই আসতে পারবে, একটা এস আর একটা পি। পির সমশক্তি সম্পন্ন যে কোনো থেকে একটা আসবে আর কি, এক্স আসতে পারে, ওয়াই আসতে পারে, যেটা আসতে পারে। যদি এক্স ইকুয়াল 3টা হয়, 3টা হলে দেখবা একটা এস আসছে আর 2টা পি। আর যদি এক্স যদি তোমার 4টা থাকে, এক্স এর মান যদি 4টা বের হয়, শঙ্কর অরবিটাল যে সংখ্যাটা 4 বের হইলে একটা এস আসবে, 3টা পি আসবে। যদি 5 আসে তাহলে একটা এস 3টা পি আর হচ্ছে কি তোমার একটা ডি। আর যদি এক্স এর মান 6 আসে তাহলে কি একটা এস আসবে আর 3টা পি, কয়টা হলো 4টা, আর 2টা কি ডি আসবে। যেহেতু আমাদের এসপি ডি এফ, তোমাদের এফ পর্যন্ত নাই, এফগুলো তোমাদের দরকার নাই, এগুলো অনার্সে গিয়ে পড়বো তোমরা। তারপর যদি আমরা বলি যেমন এসপি কিউব ডি, হ্যাঁ তাহলে একটা এস 3টা পি আর কি 3টা ডি আসবে।
এই হচ্ছে আমাদের সংকরায়ন। এখন দেখো সংকরায়ন আসলে কোন কোন গ্রুপের মধ্যে হয়ে থাকে বা কোন কোন গ্রুপের মৌলের মধ্যে হয়ে থাকে এটা একটু আমরা দেখি। হ্যাঁ, দেখো সংকরায়ন মূলত হচ্ছে অধাতু অধাতুর মধ্যে হবে, অধাতুর মধ্যে হবে। যেমন আমি যদি গ্রুপ 2 এর কথা বলি, গ্রুপ 2 এর মধ্যে কে কে আছে? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, এর মধ্যে শুধু এই বেরিলিয়ামটাই কি, এটা কিন্তু তোমার হচ্ছে ধাতু। এই একটাই বলছিলাম আমি ব্যতিক্রম, বলছিলাম না সমযোজী যৌগটা সাধারণত অধাতু অধাতুর মধ্যে হয়, শুধু এই বেরিলিয়ামটা হচ্ছে ধাতু। এই গ্রুপ 2 এর মধ্যে এই বেরিলিয়ামটাই হচ্ছে সংকরায়ন মানে সমযোজী যৌগ গঠন করে, আর বাকি কেউ কিন্তু সমযোজী যৌগ গঠন করে না। ঠিক আছে, গ্রুপ যদি 13 দেখো, এটা হচ্ছে গ্রুপ 2। ঠিক আছে, ঠিক গ্রুপ সংখ্যাগুলা, গ্রুপ যদি তুমি 13 দেখো, 13তে আছে বেরিলিয়াম, অ্যালুমিনিয়াম, আরো আছে, এগুলো আসলে অনেক প্রয়োজন হয় না। 14তে যদি আমরা দেখি, তাহলে দেখো টিন আছে, লেট আছে। আর 15তে যদি দেখো, নরকুলের পানিতে আর্সেনিক, সাবধান ভাই। আর সেগুলো আসলে ছন্দের মধ্যে মনে রাখা যায়। 16তে যদি দেখো, ও এস সি কে পরে লাগটি, এই কটা জানলেই হবে। আর 17 যদি দেখো, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। আর 18 যদি দেখো, হিলিয়াম, নিয়ন, ক্রিপ্টন। আর ক্রিপ্টন আছে, আর জেনন, রেডন আছে, রেডন আর এন। এই আর কি, এই এতগুলার মধ্যে মনে রাখবে বেরিলিয়ামটাই হচ্ছে, একটু মার্ক করে দিই আমি, তোমার এই বেরিলিয়ামটা এখানে হচ্ছে জাস্ট সমযোজী যৌগ গঠন করে, আর বাকি কেউই সমযোজী যৌগ করে না এই গ্রুপে। আর 13, 14, 15, 16 এগুলো সবই সমযোজী যৌগ গঠন করে। ঠিক আছে, দেখো তাহলে এখন দেখো আমরা একটু সংকরায়নগুলো বের করি, কি কি আসলে সংকরায়ন হয়। দেখো প্রথম এক্সাম্পল দেখো, একবারে সহজ। তার আগে তোমাদের এটা তো হয়েছে, এর আগে একটা জিনিস আমি তোমাদের একটু দেখে নিই, দুইটা জিনিস একবারে বের করবো। তোমরা 9, 10 কিন্তু পড়ছো, মুক্তজোর পড়ছো, আর একটা পার্ট পড়ছো বন্ধনজোর। 9, 10 পড়ছো না মুক্তজোর, বন্ধনজোর। আমরা মুক্তজোর বলতে কি বুঝি? মুক্তজোর বলতে যে সকল ইলেকট্রন আসলে বন্ধন গঠনে অংশগ্রহণ করে তাদেরকে আমরা কি বলি? বন্ধনজোর। দেখো বন্ধনটা কিন্তু গঠিত হয় সাধারণত যোজতা স্তর, এরা কিন্তু এর ভেতরে যে অরবিটালগুলো থাকে এর মধ্যে কিন্তু এরা বন্ধনটা গঠিত হয় না, তাই না? এখন যোজতা স্তরে যে সকল ইলেকট্রন বন্ধন গঠনে অংশগ্রহণ করে তাদেরকে আমরা বন্ধনজোর বলি, আর যে সকল ইলেকট্রন বন্ধন গঠনে অংশগ্রহণ করে না তাদেরকে আমরা কি বলি? তোমার হচ্ছে মুক্তজোর বলি। তুমি যদি খেয়াল করো, ধরো আমি ধরো প্রথমে কার্বনের ক্ষেত্রে চিন্তা ভাবনা করি। কার্বনের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে 6টা, কার্বনের টোটাল পারমাণবিক সংখ্যাটা হচ্ছে 6। এটা যদি ইলেকট্রন বিন্যাস করি 1s², 2s কত? 2s ধরো একবার উত্তেজিত অবস্থায় দিয়ে দিই, উত্তেজিত অবস্থায় 1, 2p কত? 1, 2p কত? z1, 2p কত? 2p y1, y1, 2p হচ্ছে z1। দেখো
এটার মধ্যে আমি যদি খেয়াল করি, দেখো এই শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, চারটা ইলেকট্রন আছে। তুমি যদি ডায়াগ্রামটাও দেখো, 9 10 হয়তো পড়ে আসছো, প্রথম কক্ষপথে কয়টা থাকবে, দুইটা। আর এই যে দ্বিতীয় কক্ষপথে তখন থাকবে কি, চারটা। তাহলে এই চারটা ইলেকট্রন চারটার সাথে কিন্তু শেয়ার করে সমযোজী বন্ধন গঠন করতে পারে। তাহলে আমরা এখানে বলতে পারি এই যে চারটা ইলেকট্রন, এই চারটা ইলেকট্রনকেই আমরা কি বলবো, এদেরকে বলবো বন্ড পেয়ার, বিপি, অর্থাৎ বন্ধন জোড় বলে এটাকে, বন্ধন জোড়। ঠিক আছে, অর্থাৎ এদের বন্ধন জোড় ইলেকট্রন, মানে চারটার সাথে তো চারটা পরমাণু আসবে, চারটা যাদের একটা ইলেকট্রনের ঘাটতি আছে সেই সকল পরমাণু এসে এরা সমযোজী বন্ধনে কিন্তু আবদ্ধ হবে। যেমন এটা ধরো এখানে হাইড্রোজেন চলে আসলো, যেমন কিন্তু পড়ছে এগুলো 9 10, একটা চারটা হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, এগুলো হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন আসলো। তাহলে এই যৌগটা মিথেন গঠিত হইলো এবং এদের সমযোজী বন্ধন কয়টা, দেখো এই যে এখানে কিন্তু একটা সমযোজী বন্ধন, এই যে মানে এই ইলেকট্রনটা কিন্তু শেয়ার করছে, একটা, এই একটা, এই একটা, এই একটা। তাহলে আমরা এখানে বলতে পারবো বন্ধন জোড় ইলেকট্রন হচ্ছে 4 জোড়া। এই যে তাহলে আমরা বলতে পারবো কার্বনের ক্ষেত্রে বন্ড পেয়ার আছে কয়টা, 4টা। লন পেয়ার কি আছে, লন পেয়ার নাই তো, লন পেয়ার নাই। লন পেয়ার মানে কি মুক্ত জোড়, এখানে কি কোনো ইলেকট্রন মুক্ত আছে, নাই। আমরা কিন্তু সবসময় যোজিত স্তর দেখবো, আমরা কিন্তু ভেতরের অরবিটালটা দেখবো না, বা সরি ভেতরের শক্তি স্তরটা কিন্তু দেখবো না, আমরা সবসময় বাইরের ব্যালেন্স শেলটা দেখবো। ঠিক আছে, এখন যদি আমি ধরি তোমাকে বলি যে কার্বন না সরি ধরো নাইট্রোজেনের কথা বললাম, নাইট্রোজেন কত 7, এটার ইলেকট্রন বিন্যাস করলে 2 স্কোয়ার, 2p কত, x কত 1, 2p কত y1, 2p কত z1। দেখো এখন তোমাদের মনে একটা কোশ্চেন থাকতে পারে যে স্যার আপনি এটাকে উত্তেজিত যে করলেন না, দেখো এটাকে যদি আমি উত্তেজিত করি, এস থেকে একটা ইলেকট্রন যে কোনো 3টাই যাবে, আমার কোনো কি লাভ আছে? এস থেকে একটা ইলেকট্রন যদি এখানে যায় তাও তো 2টা হয়ে যায়, এর তো পিএক্স এর ধারণ ক্ষমতা সর্বোচ্চ এক্স কি 2টা, কারণ সমশক্তি না, প্রত্যেকটার মধ্যে 2টা করে ইলেকট্রন থাকে, তাও তো এটা পূরণ হয়ে যায়, এটা পূরণ হয়ে যায়, এটাও মানে যে কোনো একটার মধ্যে কিন্তু যাইতে পারবে, বেসিক্যালি এক্স এর মধ্যে আগে যাবে, তাহলে এটা ফিল আপ হয়ে যাবে। ফিল আপ যদি হয় তারপরেও কিন্তু এটা ফিল আপ হয়ে গেছে, তাহলে আমার তাও কিন্তু দেখো সিঙ্গেল ইলেকট্রন কয়টা থাকবে, 3টাই কিন্তু থাকবে। তাহলে উত্তেজিত করে কিন্তু আমার লাভ নেই, যত উত্তেজিত করো তোমার বন্ড পেয়ার বা মুক্ত এখানে দেখো এই যে বন্ড পেয়ার যে একটা একটা করে দিছি না, এটার মধ্যে আরো একটা করে ইলেকট্রন আসবে, এসে এর সাথে মানে এর ধারণ ক্ষমতা কিন্তু আরো একটা করে মানে ইলেকট্রন এসে শেয়ার করবে। একটা পরমাণু যোজতা যে ভ্যালেন্স শেলে যার একটা ইলেকট্রনের ঘাটতি আছে, সে কি করবে, এই কার্বনের এখানে আসবে, এসে কি করবে, শেষ কক্ষপথের সাথে ইলেকট্রন শেয়ার করবে, শেয়ার করার মাধ্যমে তোমার হচ্ছে সমযোজী বন্ধন গঠন করবে, যার কারণে এর বিপিটা বা বন্ড পেয়ার কয়টা, 4টা। এটার মধ্যে দেখো এখানে এর আমি যদি এখানে খেয়াল করি, এখানে 3টাই কিন্তু সিঙ্গেল ইলেকট্রন আছে, তার মানে 3টা আরো পরমাণুর সাথে শেয়ার করার ক্ষমতা কিন্তু আছে। সেই ক্ষেত্রে এটার আমি বন্ড পেয়ার কয়টা বলতে পারবো, বন্ড পেয়ার কিন্তু আমার 3টা। এই দেখো বিপিটা এখানে কয়টা, বিপি কিন্তু 3টা, মানে 3 জোড়া আর কি হবে যৌগ গঠনের পর, বিপি 3টা। আর আমি যদি বলি লন পেয়ার কয়টা, লন পেয়ার কিন্তু একটা, এই যে এলপি কত এখানে একটা, মানে 1 জোড়া আর কি, দেখো তাই কিন্তু আছে। কারণ এই যে এই 2টা, এটার তো ধরো খাওয়া মানে এখানে ইলেকট্রন আটবে হচ্ছে 2টা, এসে আমরা জানি সর্বোচ্চ ইলেকট্রন আটে কয়টা, 2টাই আছে, ও তার কারোর সাথে বন্ধন গঠন করবে না, যার কারণে লন পেয়ার কিন্তু একটা। কারণ এরা যারা বন্ধন গঠনে অংশগ্রহণ করে, এরা কিন্তু বন্ধন গঠনে অংশগ্রহণ করবে, তাই এদেরকে আমরা কি বলবো, বন্ধন জোড় বলবো। আর যারা বন্ধন গঠনে অংশগ্রহণ করবে না তাদেরকে আমরা কি বলবো, লন পেয়ার বলবো। ঠিক আছে, আরেকটা আমি তোমাকে উদাহরণ দিই, দেখো যদি আমি অক্সিজেনের কথা চিন্তা ভাবনা করি, অক্সিজেনের কথা যদি আমি চিন্তা ভাবনা করি, দেখো অক্সিজেনের আমার কত, অক্সিজেনের হচ্ছে 8, তাহলে ও কত এখানে, তুমি যদি এখানে ইলেকট্রন বিন্যাসটা করো 1s স্কোয়ার, 2s ধরো স্কোয়ার, 2p কত x ধরো 1, 2p কত y1, 2p কত z1, ঠিক আছে না, এখানে 2টা ইলেকট্রন আসবে। আচ্ছা দেখো 8টা কিন্তু আমার ফিল আপ হয়ে গেছে, 6 আর 2 কত 8, এখানে 1 আসবে। আচ্ছা এখন দেখো তুমি একটা কিছু খেয়াল করো, এখানে তোমার হচ্ছে তুমি এখানে একটা কিছু খেয়াল করো, সেটা আমি ভ্যালেন্স শেল কোনটা, ভ্যালেন্স শেল হচ্ছে আমার এইটা হচ্ছে ভ্যালেন্স শেল, এই যে এইটা না, অর্থাৎ যোজতা স্তর কিন্তু এইটা। এখানে ইলেকট্রন কয়টা আছে, ইলেকট্রন টোটাল আছে দেখো অক্সিজেনের, তুমি যদি ইলেকট্রন বিন্যাস করো 2 4 6টা আছে, 6টার মধ্যে দেখো এস অরবিটালে কয়টা ইলেকট্রন সর্বোচ্চ ধারণ করতে পারে, 2টাই কিন্তু আছে। তাহলে ও কখনো কিন্তু বন্ধন গঠনে অংশগ্রহণ করবে না বা সংকরায়নে অংশগ্রহণ করবে না, করবে কখনোই না। তাহলে ওর মধ্যেও দেখো পিএক্স এর মধ্যেও কি আছে, 2টা ইলেকট্রন আছে,
সমশক্তি সম্পন্ন অরবিটালে সবগুলো কিন্তু দুইটা করে থাকতে পারে, তার মানে এখানে আছে কয়টা, দুইটা। তাহলে ও কিন্তু আর কোনো বন্ধন গঠনে অংশগ্রহণ করবে না, সমযোজী বন্ধনে। আর এটার মধ্যে যদি খেয়াল করি এখানে একটা আছে একটা, তার মানে এই দুইটা কিন্তু বন্ধন গঠনে অংশগ্রহণ করবে। তাহলে আমি এখানে কি বলতে পারি, এদের বন্ড পেয়ারটা, এদের হচ্ছে বন্ড পেয়ার থাকবে হচ্ছে কয়টা, দুইটা। বিপি কয়টা, দুইটা। বিপি হচ্ছে আমার দুইটা। আমি যদি বলি লন পেয়ার কয়টা, তখন লন পেয়ার আসবে কয়টা, লন পেয়ারও দুইটা। পেয়ার মানে জোড়া বোঝায়, অর্থাৎ দুই জোড়া ইলেকট্রন। আর এখানে দুইটা মানে এখানে বলতে পারো দুই জোড়া তো নেই না, দেখো এখানে সিঙ্গেল দুইটা আছে। এটা কি করবে, সমযোজী বন্ধন যারা গঠন করবে তাদের এখান থেকে আরেকটা ইলেকট্রন আসবে, এসে দুই পেয়ার বন্ধন গঠন কিন্তু ইলেকট্রন বা বন্ধন জোড় হবে দুইটা। ঠিক আছে, আশা করি মুক্ত জোড় বন্ধন জোড় বিষয়টা বুঝছো তোমরা। নেক্সট আমরা দেখো কি করব, আমরা হচ্ছে অনেকগুলা যৌগের সংকরায়নটা বের করব। ঠিক আছে, তারপরে আমরা কি যাব, ওই যৌগের সংকরায়ন এসপি, তারপর এসপি কিউব, এদের আকৃতিটা কিরকম হয় এই আকৃতিটা আমরা দেখবো। দেখো প্রথমে আমাদের যে এক্সাম্পলটা তোমার সংকরায়নে প্রথম আমরা দেখবো হচ্ছে ধরো বেরিলিয়াম ক্লোরাইড, এটা দেখলাম। এটার মধ্যে তোমার প্রথম কাজ থাকবে কি, এক্স বের করা। দেখো এক্স আমি কি বলছিলাম, প্রথমে হাফ ছিল, সূত্রটা কি ছিল, ভি প্লাস এম মাইনাস সি প্লাস কত এ, এটা ছিল। এখানে একটা কোশ্চেন তুমি বলতে পারো যে স্যার আপনি এটা দিয়েছিলেন অ্যানায়নের চার্জ আর এটা ছিল ক্যাটায়নের চার্জ, তাই না? আপনি এটার আগে প্লাস দিলেন, এটার আগে মাইনাস দিলেন কিসের জন্য? দেখো অ্যানায়ন কি, অ্যানায়ন হচ্ছে একটা যৌগের মধ্যে যে অ্যানায়ন, সে অ্যানায়ন দ্বারা আমরা কি বুঝি, সে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করছে। মানে তার যেমন ক্লোরিন মাইনাস হয়, তাই না? ক্লোরিনের শেষ কত ইলেকট্রন আছে, কয়টা, 7টা। সে একটা ইলেকট্রন গ্রহণ করে কি হয়, সেল মাইনাস হয়, তার মানে তার ইলেকট্রন হয়ে যায় 18টা। সে কিন্তু একটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে তার ইলেকট্রন সংখ্যা কিন্তু বেড়ে যায়, যার কারণে এখানে প্লাস দিছি। অ্যানায়নের ক্ষেত্রে প্লাস হবে। আর ক্যাটায়নের ক্ষেত্রে কি, ক্যাটায়ন কারা, যারা হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে, মানে যারা ধাতু, যেমন সোডিয়াম ম্যাগনেসিয়াম, এরা কি ইলেকট্রন ত্যাগ করে। সোডিয়াম কি করে, একটা ইলেকট্রন ত্যাগ করে কিন্তু প্লাস আয়নে পরিণত হয়। আর ম্যাগনেসিয়ামটা এরাও কি দুইটা ইলেকট্রন ত্যাগ করে, দুইটা কিন্তু মানে ম্যাগনেসিয়াম 2+ কিন্তু পরিণত হয়। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা কিন্তু মানে ধাতুর ক্ষেত্রে বা ক্যাটায়নের ক্ষেত্রে ইলেকট্রন কিন্তু কমে যাওয়ার কারণে এখানে মাইনাস দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা দেখো, আর হাফ কিসের জন্য দিছি, হাফ দেওয়ার কারণটা হচ্ছে এই যে সমযোজী যৌগটা যে গঠিত হয় বা সংকরায়নটা যে আমরা বের করতেছি, এটা কিন্তু আসলে দুইটা পরমাণুর মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হয়, শেয়ারের মাধ্যমে। তাহলে প্রত্যেকটা শেয়ারের মাধ্যমে যেহেতু গঠিত হয়, যার কারণে এখানে দুইটা কি ভাগ দিচ্ছি, যেহেতু দুইটা পরমাণুর মাধ্যমে শেয়ারের মাধ্যমে কিন্তু এই সংকরায়নটা কিন্তু গঠিত হয়। ঠিক আছে, মানে দুইটা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। তাহলে দেখো প্রথমে আমাদের কাজ থাকবে হচ্ছে এক্স বের করা। এক্সটা কিভাবে আমি বের করবো, দেখো এক্সটা বের করা একবার সহজ। প্রথমে আমি হাফ দেবো, হাফ দিলাম। তারপর ভি বলছিলাম, দেখবা তোমরা খাতা বের উল্টে দেখো, ভি হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর যোজতা স্তরের মোট ইলেকট্রন সংখ্যা। এখন দেখো আমরা আসলে একটা যৌগের মধ্যে কেন্দ্রীয় পরমাণুটা কিভাবে বুঝবো, হ্যাঁ? আমরা একটা যৌগের মধ্যে কেন্দ্রীয় পরমাণু বুঝবো হচ্ছে ওই যৌগটার মধ্যে, দেখো তোমাদের একটা গল্প বলি আমি। দেখো আমাদের যে কোনো ধরো আমরা তো বিভিন্ন সিনেমা দেখি, তাই না? সিনেমার মধ্যে আমি যদি বলি কেন্দ্রীয় চরিত্র আসলে কে হয়, যে নায়ক হয় সেই তো কেন্দ্রীয় চরিত্র হয়, তাই না? এবং একটা সিনেমার মধ্যে কিন্তু অনেক লোক কাজ করলেও কেন্দ্রীয় যে চরিত্র সে কিন্তু একজনই হয়, যে হচ্ছে নায়ক, তাকে কেন্দ্র করে কিন্তু ছবিটা করা হয়, তাই না? ওইরকম একটা পরমাণুর মধ্যে কেন্দ্রীয় চরিত্র যে পরমাণুটা হবে তার পরিমাণ সর্বদা কম থাকবে, মানে একবারে কম যে থাকবে সেটি হচ্ছে কেন্দ্রীয় চরিত্র। যদি আমি এখানে খেয়াল করি, মানে অন্য পার্শ্ববর্তী যারা সমযোজী বন্ধনে ইলেকট্রন শেয়ার করে তাদের তুলনায় কেন্দ্রীয় চরিত্র যে পরমাণুটা এটা কিন্তু কম থাকবে। ঠিক আছে, তাহলে বেরিলিয়াম যদি আমি খেয়াল করি, বেরিলিয়ামের দেখো এখানে বেরিলিয়াম আছে কয়টা, দুইটা। ক্লোরিন আছে কয়টা, এখানে ক্লোরিন আছে দুইটা। বেরিলিয়াম এখানে কয়টা আছে, একটা। ক্লোরিন আছে কয়টা, দুইটা। তাহলে কেন্দ্রীয় চরিত্র কে হবে, যার পরমাণুর সংখ্যা কম। পরমাণু এখানে বেরিলিয়াম একটা, এখানে দুইটা, তাহলে বেরিলিয়ামটা কি কেন্দ্রীয় চরিত্র। তাহলে এখানে বসাও, দেখো তোমার হচ্ছে কেন্দ্রীয় চরিত্রের বা কেন্দ্রীয় পরমাণু যোজতা স্তরের মোট ইলেকট্রন সংখ্যা। তুমি যদি বেরিলিয়াম খেয়াল করো, বেরিলিয়ামের ইলেকট্রন থাকে কয়টা, 4টা। তার যোজতা স্তরের ইলেকট্রন থাকে মোট 2টা। ঠিক আছে, এই যে 2 দিলাম, প্লাস দেখো একযোজী পরমাণু সংখ্যা, একযোজী কয়টা ছিল,
ক্লোরিন কিন্তু একজোজি ছিল, আমি বলে দিছি, দেখো একজোজি পরমাণু ওখানে ব্র্যাকেট দিয়ে কিন্তু আমি লিখে দিছি। তাহলে আমাদের ক্লোরিন একজোজি পরমাণুর সংখ্যা কয়টা আছে? 2টা। মাইনাস কি, এটা কোনো ক্যাটায়ন আছে? ক্যাটায়ন নাই। অ্যানায়ন আছে? নাই। তাহলে -0 প্লাস কত 0, তাহলে কত পাচ্ছি? হাফ ইন্টু, দেখো 2 2 কত 4, তাহলে আমার কাটাকাটি করলে কত পাবো? শঙ্কর অরবিটাল পাইলাম 2টা। 2 এর জন্য জানি আমরা কি পড়ে আসছি? এস অরবিটাল। ঠিক আছে, এটার সাথে আমি একটু লন পেয়ারটাও বের করব, দেখি লন পেয়ার আছে কিনা। লন পেয়ার হচ্ছে, দেখো বের করার সহজ একটা টেকনিক। এক্স মানে আমরা কি বলছিলাম? শঙ্কর অরবিটাল সংখ্যা বা বসতে দেওয়ার সংখ্যা, মানে কেন্দ্রীয় পরমাণু আসলে কয়জনের সাথে বন্ডটা করতে পারবে। দেখো লন পেয়ার মানে আসলে বুঝি আমরা যারা বন্ধন গঠন করে নাই তাদের বোঝায়। তাহলে আমরা এখানে দেখব বসতে দেওয়ার সংখ্যা হচ্ছে 2টা, আর বসছে কয়জন? 2জনই বসছে, মানে তার 2টা বসতে দেওয়ার সংখ্যা 2টা, বসাইছেও কিন্তু 2জনকে। তাহলে কি আমার এখানে লন পেয়ার আছে? নাই। বুঝছো? আশা করি ক্লিয়ার। হ্যাঁ, এখন নেক্সট আমরা যেটা দেখবো বেরিলিয়াম ক্লোরাইড। এটা তো বেরিলিয়াম দেখলাম, বোরন ক্লোরাইডটা দেখি, BCl3। দেখো আমরা 2 নম্বরটা BCl কত 3, তোমার প্রথম কাজ থাকবে এক্স বের করা। এক্স হচ্ছে দেখো হাফ বি প্লাস কত এম মাইনাস কত সি প্লাস কত এ। দেখো তাহলে এখানে হাফ, তাহলে বি কেন্দ্রীয় পরমাণু হচ্ছে বোরন। বোরনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? আছে হচ্ছে তোমার 3টা আছে, কারণ ওর পারমাণবিক সংখ্যা হচ্ছে 5, শেষে থাকবে 3টা। একজোটি পরমাণু সংখ্যা 3টা, ক্যাটায়ন অ্যানায়ন নাই, বাদ। তাহলে কত? হাফ 6, তার মানে আমি পাইলাম 3। 3 হলে আমরা কি করে আসছি? sp কিন্তু 2। দেখি লং পেয়ার আছে কিনা। দেখো এর বসার সংখ্যা কয়টা? 3টা, মানে বোরনের সাথে সমযোজী বন্ধন গঠন করতে পারবে কয়টা? 3টা। 3টা যদি বন্ধন গঠন করে, বসছে কয়টা বা সমযোজী বন্ধন গঠন করছে কয়টা? 3টাই করছে, দেখো 3টা। তাহলে এদের লন পেয়ার কিন্তু 0। আচ্ছা দেখো 3 নাম্বারটা আমরা যদি বলি, মিথেনের কথা চিন্তা ভাবনা করি, এইচ কত 4। দেখো প্রথম কাজ তোমার এক্স বের করবা, এক্স বি প্লাস এম। দেখো এর এগুলা সিকিউতে কিভাবে অ্যান্সার করব আমরা, এগুলো আসলে সিকিউতে কিন্তু দিব না, এটা এমসিকিউতে জন্য বা সংকরণটা দ্রুত বের করার জন্য এটা। হ্যাঁ, এমসিকিউতে বিশেষ করে আসে। আমরা সিকিউতে কিভাবে লিখবো এটা তোমাদের আমি বলে দেবো, সমস্যা নেই। দেখো দেখো হাফ ইন্টু ভি, ভি হচ্ছে শেষ কক্ষপথ। দেখো কেন্দ্রীয় পরমাণু এটা কত? 6টা, তাহলে 4 যোগ একজোজি কয়টা? 4টা, তাহলে কত? 8, মানে কত? 4। তাহলে 4 হইলে একটা এস 3টা পি। লন পেয়ার কি আছে? লন পেয়ার 4টা, বসতে দিয়েছে 4টা, তাহলে কত? 0 লন পেয়ার। লন পেয়ার হইলে আসলে এদের যে আকৃতি বা শেপটা, এটার উপরে একটা হবে তোমার হচ্ছে, এটা একটা পরিবর্তন হবে, যার কারণে আমি লন পেয়ারটা এখানে দেখাচ্ছি। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো আমাদের এক্সাম্পলটা দেখি আমরা। দেখো আমরা এখন দ্রুত বের করে ফেলবো, এগুলো এখন আর সময় লাগবে না আমাদের বের করতে। দেখো কত নাম্বার ছিল? এটা হচ্ছে ধরো 4 নম্বরটা এক্সাম্পল, 4 ধরো এখানে PCl5 দিলাম। তাহলে এক্স বের করো, এক্স ইকুয়াল কত? হাফ ভি প্লাস এম মাইনাস কত সি প্লাস কত এ। ঠিক আছে, তাহলে হাফ ভি হচ্ছে 5টা, কেন্দ্রীয় পরমাণু এইটা ফসফরাস, তার শেষ কক্ষপথে দেখবো 5টা ইলেকট্রন আছে। ক্লোরিন একজোজি পরমাণুর সংখ্যা কয়টা? 5টা, তাহলে আমি এক্সটা পাচ্ছি হচ্ছে 5 হলে দেখো একটা এস, বাকি থাকে আরো 4টা, 3টা পি আর ডি থাকবে একটা। লন পেয়ার কি আছে? লন পেয়ার বসার জায়গা হচ্ছে 5টা, বসতে দিছে 5টা, তাহলে লন পেয়ার কত? 0। ঠিক আছে, দেখো পরেরটা আমরা যদি খেয়াল করি, 5 নাম্বার এক্সাম্পল, ধরো SF কত? 6, তাহলে এখানে দেখো হাফ। হ্যাঁ, শেষ কক্ষপথে কেন্দ্রীয় পরমাণু কি? সালফার হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। ঠিক আছে, শেষ কক্ষপথে ইলেকট্রন আছে 6টা, একজোজি পরমাণুর সংখ্যা 6টা, তাহলে আমাদের কয়টা থাকবে? হাফ ইন্টু কত? 12 হইলে আমি পাচ্ছি 6 হইলে দেখো একটা এস 3টা পি, কয়টা হলো? 4টা, আর 2টাকে তো ডি নিতে হবে। ঠিক আছে, সংকরায়ন লন পেয়ারটা দেখি, পেয়ারটা 6টা, বসছেও 6টা, লন পেয়ার কত? 0। দেখো বুঝতে পারছো কিনা? আচ্ছা দেখো আমাদের নেক্সট এক্সাম্পলটা আমরা কি দেখি। দেখো
নেক্সট এক্সাম্পল, এটা ছিল হচ্ছে আমার 6 নম্বর এক্সাম্পল। 6 IF কত 7, IF 7 যদি হয়, দেখো কি কি আসবে। কেন্দ্র পরমাণু এটা শেষ কক্ষপথে কয়টা আছে? 8টা আছে দেখবা। 8। একযোজী পরমাণুর সংখ্যা কয়টা? 7টা। আচ্ছা, তাহলে আমরা কত পাবো? 8 এই সরি, ভুল করে বলছি, যেখানে 8 না। আয়রন তো খুব 17টা না, শেষ কক্ষপথে কয়টা আছে? 7টা। 7 7 14। তাহলে আমি তোমার বসার জায়গা পাচ্ছি কয়টা? 14। তার মানে এখানে 7 থাকবে। 7। তাহলে যদি 7টা হয়, তাহলে এর কেন্দ্র পরমাণুর বসার জায়গা কয়টা? 7টা। লন পেয়ার দেখি, বসার জায়গা 7টা, বসছে কয়টা? 7টা। তাহলে কি লন পেয়ার 0। ঠিক আছে। আচ্ছা ধরো এবার কিছু আমরা যোগমূলক নিয়ে দেখি পারি কিনা যোগমূলক নিয়ে। যোগমূলক নিয়ে ধরো 7 নম্বরে ধরো আমি তোমাকে বললাম SO4 2-, এইটা আমরা করব। ঠিক আছে। দেখো তোমার কেন্দ্র পরমাণু কোনটা? সালফার। সালফারের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে 6টা। আচ্ছা এখানে তোমরা বলো তো দেখি, একযোজী পরমাণু কি আছে কি নাই? অনেকে বলবে যে স্যার আছে তো। অক্সিজেন, দেখো অক্সিজেন একযোজী পরমাণু না, অক্সিজেন হচ্ছে দ্বিযোজী পরমাণু। অক্সিজেন দ্বিযোজী পরমাণু, তাহলে এখানে একযোজী পরমাণু কিন্তু নাই, 0-। ক্যাটায়ন কি আছে বা অ্যানায়ন কি আছে? আছে। এই যে অ্যানায়ন কত? 2টা। অ্যানায়ন হচ্ছে 2। আর ক্যাটায়ন তো নাই, ক্যাটায়ন থাকলে সেটা কিন্তু প্লাস হইতো। অ্যানায়ন আছে দেখে মাইনাস হয়েছে। ঠিক আছে। অ্যানায়নের সংখ্যাটা কত? 2। চিহ্ন সহ নিব না আমরা, বলি জাস্ট সংখ্যাটা নিব। তাহলে এখানে 6 কত? 4। 4 হইলে আমি কি পাবো? 2 পাবো। ঠিক আছে। এই ভুল করলাম তো, আমি ভুল করে বলছি। দেখো এখানে অ্যানায়ন না, অ্যানায়নে ক্যাটায়ন কিন্তু নাই। ক্যাটায়ন এটা কিন্তু অ্যানায়ন, অ্যানায়ন হলে মাইনাস। তাহলে এখানে অ্যানায়ন, ক্যাটায়ন 0। অ্যানায়ন আছে তোমার 2টা। তাহলে 6 আর 2 কত? 8। তাহলে আমি পাচ্ছি কত? 4। 4 যদি হয় তাহলে আমার সংকরণটা কি আসবে? SP কিন্তু কিউব আসবে। লন পেয়ার দেখে আছে কিনা? বসার জায়গা 4টা, বসছে কয়টা? 4টা। তাহলে লন পেয়ার 0। ঠিক আছে। আচ্ছা দেখো নেক্সট এক্সাম্পল আমরা যাব, সেটা হচ্ছে 8 নম্বর এক্সাম্পল। 8 নম্বর এক্সাম্পল আমরা কি পাবো দেখি। দেখো 8 নম্বর এক্সাম্পল ধরো আমরা হচ্ছে NO2, এটা আমাকে বলে দিল। তোমাদের এত এক্সাম্পল করাবো, দেখবা তোমাদের সংকরণ একবার ইজি, পানি মনে হবে। ঠিক আছে। NO2, তাহলে শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? কেন্দ্র পরমাণু নাইট্রোজেন, শেষ কক্ষপথে আছে 5টা। আর হচ্ছে তোমার একযোজী কি আছে? একযোজী নাই। তোমার ক্যাটায়ন কি আছে? ক্যাটায়ন নাই। অ্যানায়ন কি আছে? আছে। কয়টা? একটা। তাহলে টোটাল পাবা 6টা। 6 যদি হয় তাহলে হাফ ইন্টু কত? 6। তাহলে 5 হচ্ছে তুমি কত? 3 হইলে আমরা কি পাবো? SP কত? 2 পাবো। আর লন পেয়ার দেখি, বসার জায়গা 3টা, বসছে কয়টা? 2টা। লন পেয়ার এখানে আছে। এই আমি তো একটু 6 3 SP কত? 2। হ্যাঁ দেখো, এই যে দেখো এখানে কিন্তু আমাদের মুক্তজোড় ইলেকট্রন আছে। দেখো লন পেয়ারটা আমরা হিসাব করি। লন পেয়ার হচ্ছে, লন পেয়ার কয়টা? দেখো এখানে বসার জায়গা কয়টা? বসার জায়গা হচ্ছে 3টা। বসছে কয়টা? দেখো তো 2টা। তাহলে এখানে লন পেয়ার কয়টা? বসার জায়গা 3টা, বসছে হচ্ছে 2টা। লন পেয়ার কিন্তু আমার একটা। বুঝছো? মানে দেখো, অর্থাৎ ও বন্ধন গঠন করতে পারবে 3টার সাথে, বাট বন্ধন গঠন করছে কয়টার সাথে?
দুইটা সাথে। তাহলে আরেকটা কি বন্ধন গঠন এখনো করে নাই, মুক্ত অবস্থায় আছে, সমযোজী বন্ধন গঠন করে নাই, তাহলে কি এখানে লন পেয়ার গিয়ে আমার একটা থাকবে, ঠিক আছে। আরেকটা দেখো, ধরো আমরা একটা ক্যাটায়ন দেখি পারি, ক্যাটায়ন 9 নাম্বার ধরো এক্সাম্পল, 9 হচ্ছে 9, ধরো NH4 দিলাম আমি, ঠিক আছে। তাহলে আমার সেম থাকবে এখানে, দেখো তো এখানে কি আসবে, কেন্দ্রীয় পরমাণু কত, নাইট্রোজেন, নাইট্রোজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে 7টা, একযোজী পরমাণু কটা, 4টা, মাইনাস হচ্ছে ক্যাটায়নের চার্জ কি আছে, হ্যাঁ আছে একটা, ক্যাটায়ন কয়টা, একটা প্লাস, আর অ্যানায়ন কি আছে, অ্যানায়ন নাই, তাহলে প্লাস কত, 0। তাহলে মোট কয়টা পাচ্ছি, দেখো তো 7 আর 4 হচ্ছে 11, 11 থেকে 1 গেলে 10 থাকবে, 10 হলে আমার সংকরায়ন কি আসবে এটার, ও সরি ভুল করলাম, ভুল হয়েছে, দেখো কেন্দ্রীয় পরমাণুর যোজতা স্তরে ইলেকট্রন আছে 5টা, একযোজী পরমাণু আছে 4টা, ক্যাটায়ন কি আছে একটা, অ্যানায়ন কি আছে নাই, তাহলে এটা কত, 0। তাহলে মোট ইলেকট্রন 9 কত, 8 যদি হয় তাহলে আমি পাবো 4sp3। দেখি মুক্তজোর ইলেকট্রন কি আছে, বসার জায়গা 4টা, বসছে কত, 4টা, তাহলে মুক্তজোর ইলেকট্রন নাই। দেখো বিষয়